আজকে আমাদের ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা তিনটা টুল নিয়ে আলোচনা করব। তিনটা টুল হচ্ছে, একটা হচ্ছে সিলেকশন টুল, একটা ম্যাজিক টুল, তারপর ল্যাসো টুল। তো আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করি। ফার্স্টে একটা নিউ পেজ নিব কন্ট্রোল এন দিয়ে, বা এখান থেকে মেনু বার থেকে ফাইলে যাব, তারপরে নিউ শর্টকাট কন্ট্রোল এন দেওয়ার পরে এইখানে সাইজ ঠিক করে নেব, আর্টবোর্ড সাইজ, যে কোনো একটা সাইজ নেওয়ার পরে তারপরে কালার এখান থেকে দেখে নেব। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে এখানে আছে সিএমওয়াইকে থাকছে কিনা এটা দেখে নিতে হবে। তারপরে হাই রেজুলেশন যেটা, এটা থাকা লাগবে। আর এইখান থেকে ডিফল্টে থাকবে। ডিসক্রাইব করেন সেটা আছে সিএমওয়াইকে কি করতে, আর রেজুলেশন ওখানে 300 দিতে হয় কখন, 72 দিতে হয় কখন। ইলাস্ট্রেটরে সবসময় 300 দেওয়া লাগবে, 72 থাকবে না এখানে। কারণ ইলাস্ট্রেটর হচ্ছে এমন একটা জিনিস যেটার একটা মানে নির্দিষ্ট কোনো রেজুলেশন নেয় না। আমি যেমনটা কনভার্ট করে এক্সপোর্ট করবো সে তেমনটাই দেবে। তো সেই হিসেবে আর অরিজিনাল ভিউটা পাওয়ার জন্য আমার 300 থাকাই লাগবে ডিফল্ট। এটা হচ্ছে ডিফল্ট 300, এটা 300 থাকবেই। এটা জাস্ট এইখান থেকে অ্যাডভান্সে যে দেখাই দিলাম যেগুলো ঠিক আছে কিনা, একবার চেক দিয়ে নিলে এটা অটোমেটিক সেভ হয়ে থাকবে আর প্রথম থেকেই থাকে। প্রিন্টিং এর কাজের ক্ষেত্রে সিএমওয়াইকে, আর ওয়েবের কাজের ক্ষেত্রে সিএমওয়াইকে সবথেকে সহজ উপায়, কারণ কোডিংগুলো, কালার কোডগুলো খুব সহজে মুখস্থ হয়ে যায় এর জন্য। তো আমরা নিউ একটা পেজ ক্রিয়েট করলাম। পেজ ক্রিয়েট করার পরে এইখানে হচ্ছে সিলেকশন টুল, এটা হচ্ছে সিলেকশন টুল। এইখানে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি, কিবোর্ডের ভি, শুধু ভি প্রেস করলে সিলেকশন টুলে চলে যাবে। আর ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে এ শর্টকাট, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা পাচ্ছি গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলের কোনো শর্টকাট নাই, যদি পরে ইচ্ছা হয় তো সেটা করে নেওয়া যাবে। তারপরে এইখানে হচ্ছে ম্যাজিক টুল। ম্যাজিক টুলের শর্টকাট হচ্ছে ওয়াই। আর তারপরে হচ্ছে আমাদের ল্যাসো টুল। ল্যাসো টুলের শর্টকাট হচ্ছে কিউ। তো আমরা এখন টুলের কাজগুলো দেখে নেব। তো ফার্স্টে টুলের কাজ দেখতে গেলে আমার এখান থেকে একটা যে কোনো একটা এর উপরে যে কোনো একটা লেয়ার বা শেপ তৈরি করা লাগবে। তার জন্য আমরা পেন টুল ব্যবহার করতে পারি, আমরা এখান থেকে লাইন টুল ব্যবহার করতে পারি, বা টেক্সট টুল ব্যবহার করতে পারি, যেটা যে কোনো একটা টুল ব্যবহার করতে পারি। তো আমরা ফার্স্টে যাব হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল নিতে পারি। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। রেক্ট্যাঙ্গেলটা বিভিন্নভাবে তৈরি করা যায়। যদি আমার একটা মাপে লাগে, যে নির্দিষ্ট একটা মাপ লাগবে, আর্টবোর্ডটা আমি একটা সাইজ নিছি, আর্টবোর্ড নেওয়ার পরে আমার যদি নির্দিষ্ট একটা মাপ লাগে যে আমার রেক্ট্যাঙ্গেলটা আমার এত মাপ হবে, আমার ডিজাইনগুলো এই মাপে হবে, সেম সাইজ। তো ফার্স্টে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করব, করার পরে আমি এখানে এসে মাউসের লেফট বাটন ক্লিক করলে আমার এখানে রেক্ট্যাঙ্গেলের একটা বক্স চলে আসবে। বক্সের ভিতরে আমি সাইজ দিতে পারবো। দেখা গেল এটা আমি সাইজ নেব কত, 12 ইঞ্চি 12 ইঞ্চি নিয়ে ওকে বা ইন্টার বাটন ক্লিক করলে হয়ে যাবে। এটা নিয়ে নিলাম। এখন কাজ করার সুবিধার্থে আমি যখন এখান থেকে জুম আউট ইন করার জন্য কন্ট্রোল মাইনাস বাটনে জুম আউট, কন্ট্রোল প্লাস বাটনে জুম ইন, বা এখান থেকে আমার এই জুম বাটন আছে, এটা কম বেশি আছে। উপরের দিকে টান দিলে, উপরের দিকে মাউস সরাইলে জুম মাইনাস, এই নিচের দিকে সরাইলে জুম আউট, জুম ইন। তো আমরা এখান থেকে কিবোর্ডের শর্টকাট ব্যবহার করতে পারি। আর যখন হচ্ছে আমাদের হ্যান্ড টুল প্রয়োজন হবে, হ্যান্ড টুল আছে এখানে, হ্যান্ড টুলটা আমাদের সবসময় প্রয়োজন হবে, সেটা এখান থেকে নেওয়ার পরে আর কি আর্টবোর্ড রেক্ট্যাঙ্গেল পুরো স্ক্রিনটা সরানোর জন্য আমাদের হ্যান্ড টুলটা প্রয়োজন হবে। তো হ্যান্ড টুলটা প্রয়োজন হতে গেলে এখানে আমরা শর্টকাট ব্যবহার করতে পারি। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, তারপর শর্টকাট হচ্ছে কিবোর্ডের স্পেস বাটন ক্লিক করলে এখানে আমি হ্যান্ড টুল পেয়ে যাচ্ছি। তাহলে আজকে এখানে চলে আসতেছে 4 নম্বরে থাকতেছে হ্যান্ড টুলটাও চলে আসে। কাজ করার সময়, কাজ বোঝানোর সময় এইগুলো আস্তে আস্তে চলে আসবে। রেক্ট্যাঙ্গেল টুলেরও অনেক কাজ আছে, সেগুলো রেক্ট্যাঙ্গেল টুলের পর্যায়ে যে আমরা বোঝাবো। তো এখন আমরা যে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে যদি আমি এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিই, আরেকটা রেক্ট্যাঙ্গেল আমি মাউস স্ক্রল করে টানিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে আমি বানিয়ে নিতে পারবো, যে কোনো মাপে, যে কোনো সাইজে, যে কোনো কালারে। তো এখান থেকে আমি যদি এই রেক্ট্যাঙ্গেলটার উপরে সিলেক্ট করতে যাই, এখানে আরেকটা
আর একটা অপশন আছে, সেটা হচ্ছে এখানে আর্টবোর্ড। আমি আর্টবোর্ডটা যদি একটা রেক্টেঙ্গেলের কাজ করতে চাই, যে আমি এই রেক্টেঙ্গেলটার উপরে কাজ করব, তো আমি যখন Ctrl+0 দিয়ে আমি জুম একবারে অ্যাকচুয়াল সাইজে আনবো, তারপরে Ctrl+1 দিলে আমার 100% জুম হবে। 100% জুম Ctrl+1 দিলে যে কোনো একটার অ্যাকচুয়াল সাইজ 100 সাইজ, দেখা গেল আমার এটার সাইজ হচ্ছে এখানে হচ্ছে 70 ইঞ্চি 38 ইঞ্চি। তো আমি এটার উপরে একটা যদি টাইপ করি, শুধু টি প্রেস করলে এখান থেকে টাইপ টুল চলে আসবে, শুধু টি, কিবোর্ডে শুধু টি প্রেস করলে টাইপ টুল চলে আসবে, তারপরে মাউসের লেফট বাটন ক্লিক করলে টাইপ শুরু হয়ে যাবে। তো আমি এটা সাইজ হচ্ছে এই বড় দিলাম, দেওয়ার পরে এটা যদি আমি 100 দেখতে চাই, তো আমার এইখানে জুমের এইখান থেকে 100 করে নিতে হবে। আর যদি তারপরে আমি যদি এই 0 প্রেস করি, তো আমার আর্টবোর্ডের অ্যাকচুয়াল সাইজ চলে আসবে। তো আমি মাইনাস করলাম, মাইনাস করার পরে ফার্স্টে আমি রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম, এই সিলেকশন টুল দিয়ে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে আর্টবোর্ড টুলে যেতে পারি। আর্টবোর্ড টুল, যার শর্টকাট হচ্ছে শিফট ও। তো আমি শিফট ও প্রেস করার পরে আমার এখান থেকে চলে আসবে এই টুলবারে, এখানে চলে আসবে। এখান থেকে আমি ফিট টু সিলেক্টেড, যদি আমি এখানে ফিট টু আর্ট বাউন্ড, তো এইটাই দিলে আমার কি হচ্ছে, এখানে ফার্স্ট অপশন হচ্ছে কোনটা, আমার ফার্স্ট অপশন কাস্টমটা তো এটা থাকতেছে। তারপরে এইখানে ফিট টু আর্ট অর বাউন্ড, এইটা যদি যাই, এইটাই কি, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমি যখন এইখানে রাখলাম, এখানে আর একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখন আমি পুরো ফাইলটা এক্সপোর্ট করতে চাই বা পুরোটা আর্টবোর্ডের ভিতরে আনতে চাই, কিন্তু আমি সিলেক্ট না করে এখান থেকে ওয়াল সিলেক্ট করতেও পারি, না করতেও পারি। আমি ওয়াল সিলেক্ট করে যখন করব, তখন আমি আর্টবোর্ড টুলে গেলে ওয়াল সিলেক্ট করলাম, প্রথম Ctrl+A দিয়ে ওয়াল সিলেক্ট করার পরে আমি এখান থেকে যদি আর্টবোর্ড টুলের উপর ডাবল ক্লিক করলে আমার এখানে আর্টবোর্ড অপশন চলে আসতেছে। আর্টবোর্ড নাম্বার 1 আছে, একটা আর্টবোর্ড আছে। এইখান থেকে আমি যত খুশি তত আর্টবোর্ড নিতে পারবো, যে কোনো সাইজে, যে কোনো মাপে, যেভাবে ইচ্ছা। তো এখান থেকে প্রিসেটে যাওয়ার পরে আমি সেই একই অপশন এখানে পেয়ে যাব। তো আমরা কাজের ক্ষেত্রে আমরা সবসময় শর্টকাট ব্যবহার করব। আমার যদি এই টুলবার থেকে টুলবক্স থেকে আমি যদি আর্টবোর্ডটা খুঁজতে চাই, তো আমার মাউস নিয়ে যাওয়া লাগবে, মাউস নিয়ে যেয়ে সিলেক্ট করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। এইগুলোতে না যেয়ে আমরা সহজে এখান থেকে ফার্স্টে Ctrl+A দিয়ে সিলেক্ট করলাম, তারপর শিফট ও দিয়ে আর্টবোর্ড অপশন চলে আসার পর আর্টওয়ার্ক যেটা, এই দুটোর পার্থক্য ওগুলো কখন কোন কাজের ক্ষেত্রে আনতে হয়? আর্টওয়ার্ক হচ্ছে এটা, আর্টওয়ার্ক বলতে আমি যে কাজগুলো করছি এটা হচ্ছে আর্টওয়ার্ক। ওয়ার্ক মানে তো কাজ, আর্ট মানে আর্ট করছি, আর আর্টবোর্ড এই ওয়ার্কগুলো মানে একটা বোর্ডের ভিতরে প্রেস করে যখন আমি এক্সপোর্ট করতে যাবো, তখন আমার আর্টবোর্ডটা কাজে লাগবে। আর্টবোর্ড যে কোনো একটা জিনিস আমি যখন প্রতিটা কাজের ক্ষেত্রে আর্টবোর্ডটা লাগে আমার। প্রতিটা কাজ যখন শেষ হয়ে যাবে, ফিনিশিং হয়ে যাবে, কোনো একটা ক্লায়েন্টের আমি পাঠাইতে যাবো ফাইলটা, তখন আমার পুরো অবজেক্টটা ধরে আর্টবোর্ডের ভিতরে থাকা লাগবে। না হলে আমি যদি একটা আমার ভার্সনে আমি সেভ অ্যাজ দিই বা এক্সপোর্ট করি, যে কোনো একটা করি, তো সেই ক্লায়েন্টের কাছে সেই ভার্সনটা না থাকলে বিভিন্ন ফাইল মিস্টেক হতে পারে, কেটে যেতে পারে। যদি আমার আর্টবোর্ডটা এতটুকু থাকে, আমার যে এই বক্সটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার আর্টবোর্ড। আমি এখন এক্সপোর্ট দিয়ে আমি যদি এখানে সেভ অ্যাজ দিই, Ctrl+Shift+S মানে সেভ অ্যাজ, বা এখান থেকে সেভ অ্যাজ দেবো। সেভ অ্যাজ দেওয়ার পর আমি ডেস্কটপে যখন ফাইলটা সেভ দেব, এখানে একটা নেম দিলাম, নেম দেওয়ার পরে এখানে আমি বিভিন্ন ফাইল আছে, তো আমি EI ফাইলে রাখবো বা EPS রাখতে পারি। যেহেতু আমরা ইলাস্ট্রেটর করতেছি, আমরা সবসময় EI রাখবো। EI হচ্ছে ফাইলটা একদম সহজভাবে চলে যাবে। EPS-এ দিলেও বিভিন্ন সফটওয়্যার সাপোর্ট নেয়, আর EI-তে দিলে সবাই দেখতে পাবে, আর ওইটাও সবাই দেখতে পাবে। EPS আর EI দুটোই একই ফরম্যাট। তো আমি এখন এখানে সেভ দিতে গেলে এখানে ভার্সন দেখাচ্ছে, এখানে বিভিন্ন ভার্সন আছে। তো আমি যদি ইলাস্ট্রেটর ব্যবহার করতেছি 2020, এইটা 2020-এ যখন দিব, আমি যদি আর্টবোর্ড সিলেক্ট না করে দেই, তাহলে এই নিচের ভার্সন যেগুলো আছে সিসিতে অবশ্যই নিবে, কিন্তু সবগুলো ক্লিপিং হয়ে যাবে আমার আপডেট ভার্সন এর জন্য। আর যদি CS6-এ যাই, CS6-এ আমার ফাইলটা ওপেন দেয়, তো শুধুমাত্র এই আর্টবোর্ডটার ভিতরে যেইটুকু অপশন আছে, এই অপশনটুকুই শো করবে।
সে আমার পুরো ফাইলটা দেখতে পাবে না, বাইরে যেইখানে যা আছে। আর আমি যখন পুরো পুরো আর্টওয়ার্ক সিলেক্ট করার পরে আমি আর্টবোর্ড টুল থেকে এখানে আমি ফিট টু আর্টওয়ার্ক বাউন্ড এইটা কাজে লাগবে কখন, যখন আমি এই কোনোটা সিলেক্ট না করলাম। এখন যদি আমি শিফট ও দিয়ে বা আর্টবোর্ড টুল থেকে আমি ডাবল ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টম তো থাকবেই, আর নিচে একটা অপশন চালু আছে আর একটা আছে এটা অফ আছে। কেন অফ আছে আমি কোনো সিলেক্ট করিনি, কারণ এটা ফিট টু আর্টওয়ার্ক বাউন্ড, মানে আমি যে কাজগুলো করছি সেইগুলো পুরোটা আমার ইলাস্ট্রেটর ফাইলের ভিতরে একটা উইন্ডোর ভিতরে যে কাজগুলো করছি টোটাল মিলে ওয়াল সিলেক্ট হয়ে অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো আমি এটা ক্লিক করার পরে যখন আমি ওকে দিব, ওকে দেওয়ার পরে দেখেন এখানে আমার একটা রেক্ট্যাঙ্গেল টুল এই একটা টেক্সট আছে, তিনোটা একবারে ধরে নিয়েছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিলাম, দেওয়ার পরে আমার একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। যখন আমি শিফট ও দেওয়ার পরে আর্টবোর্ড অন। এখন আমি এখানে কোনো মুভ টুল লাগবে না, অলরেডি এর উপরে নিয়ে গেলে মুভ অপশন শো করবে। মুভ অপশন শো করলে আমি আর্টবোর্ডটা নিতে পারি। যদি এই অবস্থা আমি ওই মাউসটা যদি ফাঁকা জায়গায় নিয়ে আবার স্ক্রল করি তো রেক্ট্যাঙ্গেলের মতো ভাবে আমার আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। এখানে লেখা উঠতেছে আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, আর্টবোর্ড 3, এবার সবগুলো লেখা উঠতেছে। তো আমি ব্যাক স্পেস ক্লিক করে আবার যদি আমি এইভাবে দিই, এভাবে দেওয়ার পরে আমি মুভ টুলে ক্লিক করার পরে সিলেকশন টুলে সিলেক্ট করার পরে আমার অবজেক্টগুলো ধরবে, কিন্তু রেক্ট্যাঙ্গেল ধরবে, কিন্তু আর্টবোর্ড ধরবে না। আর্টবোর্ড ধরতে গেলে আমার আর্টবোর্ড টুলস ক্লিক করা লাগবে। আর্টবোর্ড টুলস ক্লিক করে আমি এইখান থেকে আর্টবোর্ডগুলো আর্টবোর্ড টুলগুলো যখন আমি এক একটা কাজ করব, এটা আমার একটা ফাইল, এটা আমার একটা ডিজাইন থাকবে, আমার এটা আর একটা ডিজাইন থাকবে, এটা আর একটা ডিজাইন, এটা আমি এক একটা ডিজাইন এক একটা আর্টবোর্ডের ভিতরে যখন কাজ করব, আমার এইখানে এই ডিজাইন আছে এই। এখন আমি যদি এইটার উপরে ক্লিক করি, একটা বিষয় আছে এখানে জুম করে দেখায়, জুম করলেও শো করবে না, এটা তো আর্টবোর্ড হাইড হয়ে যাবে। আচ্ছা, খুব ভালোভাবে দেখার চেষ্টা করতে হবে। এইখানে হচ্ছে এই আর্টবোর্ডের সাইডে একটা আউটলাইন আছে, সবগুলো আউটলাইন আছে, কিন্তু আমি যেটা সিলেক্ট করে আছি এই আর্টবোর্ডের উপরে সিলেক্ট করলে এটা সাইডে একটা আউটলাইন হয়ে যাবে। আউটলাইন আছে কিন্তু সেটা হচ্ছে স্পষ্ট হয়ে যাবে। এই যে একটা কালো ভাব চলে আসে, দেখা যায় কালো ভাব, যেটা সিলেক্ট করবে সেটা কালো ভাব, যেটা সিলেক্ট করবে সেটা কালো ভাব। এটাই বুঝাচ্ছিলাম যে আর্টবোর্ডে আমার যখন জুম দিব, জুম ইন আউটের জন্য আর্টবোর্ডের উপরে এক একটা কাজ নিব, এক একটা কাজ আমার এক একটা আর্টবোর্ডের উপরে থাকবে। তাহলে সুবিধার্থে যখন আমার ভারী ফাইল হবে, ফাইলটা ভারী হয়ে যাবে, অনেক আর্টবোর্ডের উপরে কাজ করবো বা ফাইল ভারী হয়ে যাবে, আমি অন্য কাউকে পাঠালে সে সিলেক্ট করে ওইখান থেকে নির্দিষ্ট যে আমার 3 নম্বর আর্টবোর্ডটা দরকার, আমি শুধু 3 নম্বর আর্টবোর্ডটা ওপেন করতে পারবো। বা আমি 5টা আর্টবোর্ড আছে, 5টা আর্টবোর্ডে আমি 5টা উইন্ডো ওপেন করতে পারবো এক ক্লিকে, আলাদা আলাদা হয়ে যাবে। তখন এই সুবিধা আছে। আমি এক্সপোর্ট দেওয়ার সময় এক্সপোর্টে যখন যাব তখন আমার ইউজ আর্টবোর্ড দিলে আমার 5টা ফাইল আলাদা আলাদা এক্সপোর্ট হয়ে যাবে এক একটা আর্টবোর্ডের উপরে। যখন আমি একটা ক্লিপিং ম্যাচ করব, যখন ক্লিপিং ম্যাচ করতে যাব তখন আমার আর্টবোর্ডের বাইরে যে অবজেক্টগুলো থাকবে, ক্লিপিং ম্যাচ করলে যে অবজেক্টগুলো ভ্যানিশ হয়ে যায় আর কি, মুছে যাওয়ার পরেও সেই অবজেক্টের জায়গাটা আমার এক্সপোর্টের সময় চলে গেলে যখন আমি ইউজ আর্টবোর্ড দেবো, আর্টবোর্ডের বাইরে যে অবজেক্টটা থাকবে, আমার দেখা গেলো একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি একটা ক্লিপিং ম্যাচ আছে, ক্লিপিং ম্যাচ অপশন, এইখানে আমার এই অপশনটা এই বাদ বাকি আর্টবোর্ডের বাদ বাকি অংশগুলো আমার কেটে যাওয়া দরকার। তো আমি যখন এক্সপোর্ট দিব, ইউজ আর্টবোর্ড দিলে এই বাদ বাকি অংশগুলো আর আসবে না, শুধুমাত্র আর্টবোর্ডটা শো করবে, শুধুমাত্র আর্টবোর্ডটা শো করবে, আর্টবোর্ডের ভিতরে যেগুলো সেইগুলো এক্সপোর্টে শো করবে। এটাই হচ্ছে আর্টবোর্ডের সুবিধা। তো আমি এখন আর্টবোর্ডে চলে যাই, দেখা গেলো আমার 3টা আর্টবোর্ড আছে। কয়টা আর্টবোর্ড নিয়েছি আমি? 3টা আর্টবোর্ড, 6টা আর্টবোর্ড হয়ে গেছে। 4 নম্বর আর্টবোর্ড। তো আমি সবগুলো মুছে দিলাম, দেওয়ার পর আমার একটা আর্টবোর্ড, 2টা আর্টবোর্ড নিলাম বোঝানোর শর্তে। দেখা গেলো আমার এই লেখাটা এখানে রাখলাম আর এইখানে একটা রাখলাম তো আমি এখন এইটা কাজ করতেছি। এই আর্টবোর্ডটার উপরে একটা ক্লিক করলে কোনো সিলেক্ট হবে না, কিন্তু আর্টবোর্ডে কাজ করবে। যখন আমি Ctrl 0 দিয়ে আমি
টু উইন্ডো দিব, তখন আমার সে যে আর্টবোর্ডে কাজ করে সেটা চলে আসবে। যখন আমি কন্ট্রোল এ দিয়ে 100% জুম চাবো, তখন আমার সেই আর্টবোর্ডটার ভিতরে যেটা আছে সেইটা 100% জুম দেখাবে। যদি আমি কাজ করার সময় আবার ফিট টু কি হলো, কন্ট্রোল 0-তে ফিট উইন্ডো, আর কন্ট্রোল 1-এ 100% জুম, একটা ফাইলের 100 জুম যেটা সেটাই দেখাবে। তো আমি কন্ট্রোল 1 যে আর্টবোর্ডটা, এবার আমি এই আর্টবোর্ডটা সিলেক্ট করার পরে কন্ট্রোল ও আছে ফিট টু, এই আর্টবোর্ডটা সিলেক্ট করার পরে কত মিনিট হয়েছে, আচ্ছা আমি ফার্স্টে এই অ্যাডবোর্ডটা দেখালাম, এখন আমি এই অ্যাডবোর্ডটায় কাজ করব। তো আমি এই অ্যাডবোর্ডটার উপরে একটা ক্লিক করলে আমার এই অ্যাডবোর্ডের কাজটা চালু হয়ে যাবে। এখন আমি কন্ট্রোল যদি 0 দেই, আগে ওইটা শো করলো, এখন এটা শো করতেছে। আমি কন্ট্রোল এ দিলে এইটার 100% জুম দেখাচ্ছে, এই যে 100% জুম। তো এইখানে আমার আর্টবোর্ড, এইখানে 1 2 আছে, এই আর্টবোর্ড 1-এ চলে গেলাম, আর্টবোর্ড 2 চলে গেলাম। তো আমি বিভিন্নভাবে বিভিন্ন সুবিধা পাচ্ছি আর্টবোর্ড ইউজ করার কারণে। যদি আমি না দেই, আর্টবোর্ড না ইউজ করে শুধু রেক্টেঙ্গেল, তাহলে আমার জুম আউট ইন করতে সমস্যা হবে। জুম আউট ইন করলে আমার সে আর্টবোর্ডের মেন পয়েন্ট অনুযায়ী, মিডিল পয়েন্ট অনুযায়ী জুম আউট ইন হবে। আমি যে অবজেক্টে কাজ করবো সেটা একটা আর্টবোর্ডের উপর রাখলে আমার সুবিধা হবে। যে কোনো ক্ষেত্রে আমি যে কাজ শুরু করব, একটা ফাইল যদি ভিন্ন ফাইল হয়, একটা ফাইল থেকে অন্য ফাইলটা ভিন্ন হয়, তো সেটা আমি আর্টবোর্ড নিয়ে নেবো। একটা সব সময়ের জন্য সব দিক থেকে সুবিধা, নিজেরও সুবিধা, যার কাছে পাঠাবো সেও বুঝবে যে একটা স্ট্যান্ডার্ড মানের কাজ হয়েছে এটা। তো আমি এখান থেকে এখন সিলেকশন টুল, যে টুলস নিয়ে মেন বিষয়, তো ফার্স্টে হচ্ছে সিলেকশন টুল। ফার্স্টে হচ্ছে সিলেকশন টুল নিয়ে শুরু করব। সিলেকশন টুল হচ্ছে, এটা তো সিম্পল বিষয়, যে কোনো একটা অবজেক্টের উপর আমি ক্লিক মারলেই সেটা সিলেক্ট হয়ে যাবে। যদি আমি একটা অবজেক্ট সিলেক্ট করে আর একটা করতে চাই, এই যে ক্লিক মারলে চলে যাচ্ছে। এটা আমি দুইটা সিলেক্ট করতে গেলে আমি কীভাবে করব? আমি যদি এটা দিয়ে টান দিই, এটা দিয়ে টান দিয়ে দেখা গেল আমার এইটা সহ লাগবে, এইটা আর এইটা। তো আমি এটা দিয়ে টান দিলে সিলেক্ট হয়, কিন্তু আমার মাঝখানে যদি মাঝখানে থাকে, আমার এইটা আর এইটা সিলেক্ট করার সময়, এই দুইটা টেক্সট সিলেক্ট করার সময় আমি টান দিলে মাঝখানেরটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে মাঝখানেরটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করতে পারি? এখন আমি ফার্স্টে এটা সিলেক্ট করলাম, তারপরে শিফট চাপার পরে আর একটা অবজেক্ট সিলেক্ট করলাম, তারপরে এই অবজেক্টটা সিলেক্ট করলাম, তো হয়ে গেল। আবার ডিসিলেক্ট যখন লাগবে, ডিসিলেক্টের সময় দেখা গেলো আমি ভুল করে এটা সিলেক্ট করে ফেলছি। এখন আমার এইখান থেকে এইটা প্রয়োজন নেই, তাহলে আমি এইটার উপরে আবার শিফট ক্লিক করে এটার উপরে আর একটা ক্লিক করলে দেখেন এর পাশ দিয়ে একটা ব্লু বাউন্ডারি বক্স ছিল, সেটা চলে যাচ্ছে। এটা যদি আবার ডিসিলেক্ট করতে চাই, তাহলে শিফট বাটন ক্লিক করার পরে এখানে দেখেন আমার মাউসের নিচে একটা অপশন চলে আসছে, মুভ অপশন বলে। এই অপশনটা যখন আমি শিফট প্রেস করবো, তখন ওই অপশনটা থাকতেছে না, মানে এখন আমার মাউসটা ডিসিলেক্টের কাজ করবে। তো যেটা সিলেক্ট আছে সেটাই ক্লিক করলে ডিসিলেক্ট, আর যেটা সিলেক্ট নেই সেটাই ক্লিক করলে সিলেক্ট। তো আমি এটা দিলে আমি ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তো হয়ে যাওয়ার পরে এখন আমি এটা সরাইতে পারবো। এটা নর্মাল একটা বিষয়, এটা আর কি কাজের ক্ষেত্রে আস্তে আস্তে বুঝে যাবে। শিফটের ভিতরে সবসময় কাজ, মানে মাল্টি সিলেক্টের জন্য আমার শিফটটাই কাজে লাগবে। তারপরে হচ্ছে এখানে আমার একটা টুল আছে, টুলের ভিতরে দুইটা টুল আছে, এখানে সাব টুল বলে এগুলো। সাব টুলে এখানে ফার্স্ট টুলটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, যার শর্টকাট আর একটা আছে গ্রুপ সিলেকশন টুল, যেটার কোনো শর্টকাট নেই, ম্যানুয়ালিভাবে তৈরি করতে হলে তৈরি করবে, সেগুলো অ্যাডভান্স লেভেলে গেলে বোঝাই দেবো সব। তো আমি ফার্স্টে ফন্টটা আউটলাইন করে নেই, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, যার শর্টকাট শিফট কন্ট্রোল ও বা কন্ট্রোল শিফট ও দিলেও কাজ করে, যেটা কন্ট্রোল শিফট ও এটা দিলেও কাজ করে। তো আমি রাইট বাটন ক্লিক করার পরে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করার পরে আমার দেখা যাচ্ছে এখানে প্রতিটা ফন্টে একটা অপশন চালু হয়েছে, অ্যাঙ্কর পয়েন্ট, প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে। তারপরে আমার পাথ আছে, সবগুলো আমি আলাদা আলাদা। তো আমি যখন সিলেকশন টুলে ক্লিক করব, তখন আমার পুরো গ্রুপটাই ধরবে। এটা গ্রুপ আছে, এখান থেকে আমি আনগ্রুপ করে নিলে আমার একটা একটা ধরবে।
কিন্তু আমার অ্যাঙ্কর পয়েন্ট বা পাদ এগুলো আমি ধরতে পারবো না। এগুলো ধরতে গেলে যে সময় বিভিন্ন লোগো তৈরি করার সময়, বিভিন্ন ফন্ট কাস্টমাইজ করার সময় আমার দরকার হবে। তো আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাই। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে আমি ফার্স্টে একটা ফন্টের আর কি ফিল কালারের উপর ক্লিক করব। এখন আমার অ্যাঙ্কর পয়েন্টগুলো সবগুলো একসাথে সিলেক্ট দেখাচ্ছে। এখন আমি যদি মুভ করি তো আমার সবগুলো মিলে মানে পুরো ফন্টটাই মুভ হবে। তো আমার এখন দরকার আমার এই কর্নারটা, আমি মাঝখানে কর্নারটা ডিলিট করব। ডিলিট করার সময় দেখা হলো আমি ফার্স্টে ক্লিক করার প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট ব্লু হয়েছে। তো যখন আমি একটা অ্যাঙ্কর পয়েন্টের উপরে যে ক্লিক করব তখন দেখেন বাকি অ্যাঙ্কর পয়েন্টগুলো বাইরের পাতটা ধরেই না, কারণ ভিতরে পাতটা আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি। করার পরে এইখানে আমি যদি এই ইয়ে থেকে আমি যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি এখান থেকে ডিলিট করতে চাই, এখান থেকে ব্যাক স্পেস আছে আমার কিবোর্ডে, ব্যাক স্পেস বা আমার ডিলিট বাটন আছে, যে কোনো একটা দিয়ে আমি কার্যকরিত করতে পারবো। তো আমি এটা ডিলিট করে দিলাম। এখন আর একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট মিলিত হয়েছিল, এর জন্য দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো আমি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করার পরে এখানে আমি ডিলিট দিলাম। তারপরে দেখেন এই একটা আমার ফন্টটা কাস্টমাইজ হয়ে গেছে। কাস্টমাইজ হওয়ার পরে আমি যদি চাই তো এটা এখান থেকে সরাই দিতে পারি, সরাইলে আমার কাস্টমাইজ হয়ে যায় বিভিন্নভাবে। তো আমি আর একটা জিনিস, এইখান থেকে আমি যখন এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, দেখেন এইখান থেকে আমি মাউসটা স্ক্রল করলে আমার যখন সিলেক্ট হচ্ছে, সিলেক্ট হওয়ার পরে এইখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে, কিন্তু এইগুলোতে একটা পাত দেখাচ্ছে, যেটা আউটলাইন পাত দেখাচ্ছে। এইখানে পাত দেখাচ্ছে না কেন, কারণ কি? মিলিত হয়নি। মিলিত হইলে এখানে পাত দেখাইতো। তো আমি ফার্স্টে আগে ফিল কালারের উপর ক্লিক করলাম। ফিল কালারের উপরে ক্লিক করার পরে এখানে আমি দুইটা কালার দেখতে পাই, একটা হচ্ছে ফিল কালার যার শর্টকাট এক্স, আর একটা হচ্ছে স্ট্রোক কালার যেটা এক্স ক্লিক করলে অ্যাক্টিভ হয়, আবার যেটা উপরে থাকে আর কি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড। তো আমার যেটা উপরে থাকে সেটা এক্স ক্লিক করলে সেটা সচল হয়, অ্যাক্টিভ হয় আর কি। তো আমি এইখান থেকে যদি আমি এই উপরে একটা অ্যারো আছে, এইটা আমি ক্লিক করলে আমার ফিল কালারটা স্ট্রোকে যাবে, স্ট্রোক কালারটা ফিল কালারে যাবে। তো আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন যখন আমার ফিল কালারটা নন হয়ে গেছে, স্ট্রোক কালারটা অ্যাক্টিভ হয়েছে, তখন দেখেন এখানে একটা বিষয় আছে, এইখানে যে আমার আউটলাইনটা ছিল, আউটলাইনটা এখন শো করতেছে। সব জায়গায় জয়েন আছে কিন্তু এই দুইটাই জয়েন নেই। কিন্তু ফিল কালারের সময় এক দেখাচ্ছিল, কিন্তু এখানে আউটলাইনটা পাতটা দেখাচ্ছিল না, এর জন্য যে এখানে জয়েন নেই। তো আমি ফার্স্টে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। তারপরে আমরা মাল্টি সিলেক্টের জন্য কি ব্যবহার করছিলাম, মাল্টি সিলেক্ট করার জন্য, মাল্টি ফাইল সিলেক্ট করার জন্য বা মাল্টি অবজেক্ট সিলেক্ট করার জন্য যে কি ব্যবহার করছিলাম, কিবোর্ডে কি শর্টকাট কন্ট্রোল 1, ওটা যদি 100% জুম। আমি জুম শুনি না, সিলেক্ট সবগুলো একসাথে সিলেক্ট না, একটা ভাবে মাল্টি সিলেক্টের জন্য জিজ্ঞেস করতেছি। 2 মিনিট আগে বলছি আপনার সিলেকশন টুল ঠিক আছে, এটাই তো আমি সিলেকশন টুলে আছি। গ্রুপ সিলেকশন টুল না, শিফট চাপার পরে একটা অবজেক্টে ক্লিক করলে সেটা অ্যাড হবে, সিলেক্ট অ্যাড হবে। তো আমি ফার্স্টে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, করার পরে দেখেন আমার বাদ বাকি অ্যাঙ্কর পয়েন্টের যে বাউন্ডারি বক্স আছে এগুলো সাদা দেখাচ্ছে, আর এটা হচ্ছে ফিল দেখাচ্ছে। এইগুলো ফিল দেখাচ্ছে না, এটা ফিল দেখাচ্ছে। তো আমি এটা সিলেক্ট করার পরে আমি এটার সাথে জয়েন দেবো, তার জন্য আমি শিফট চাপার পরে এইখানে অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করলে দেখেন এই দুইটা ফিল দেখাচ্ছে, বাদ বাকিগুলো আমার কি দেখাচ্ছে, ফাঁকা আছে, যেগুলো অ্যাক্টিভ নেই, এই দুইটা অ্যাক্টিভ। তো আমি এই দুইটা দেওয়ার পরে আমি রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে জয়েন। এখন আমার এখানে পাত দেখাচ্ছে, ফাইলটা এখন ওকে, এখানে আর ফাঁকা নেই, এখানে আমার একটা পাত তৈরি হয়ে গেছে। তো ফাইলটা এখন ওকে আছে। আগে যেটা ছিল ওইটা ফাইলটার সমস্যা ছিল, যে কোনো সময় মেনু বার থেকে ওই গ্রুপ অপশন আনা হবে না, তখন ক্লিক করে আনতে হবে রাইট বাটনে যেভাবে ক্লিক করে গ্রুপ নিয়ে আসেন, এটা কি মেনু বার থেকে আনা যায় এই গ্রুপটা? এখানে এইটা হ্যাঁ, জয়েন করার জন্য এই যে দুইটা সিলেক্ট করে সিলেকশন যাব, সিলেকশনে যাওয়ার পরে এখানে আছে অবজেক্টে যাওয়ার পরে আচ্ছা এখানে এটা থাকবে না, ব্রাশ অবজেক্টে পাথ, এই যে পাথ জয়েন,
এই যে অবজেক্টটা সিলেক্ট করার পরে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে, মেনু বার এখান থেকে অবজেক্টে যাবো, অবজেক্টে যাওয়ার পরে পাথে যাওয়ার পরে জয়েন হয়ে গেল। তো আমি এখানে যে এতগুলো অপশন না ক্লিক করে আমি রাইট বাটনে অনেক অপশন পেয়ে যাই, এখান থেকে এগুলো রিসার্চ করে কেউ দেখতে হবে। এখানে এই যে গ্রুপ করা যায়, জয়েন দেওয়া যায়, তো আমি এইগুলো দিব। আবার এখানে অবজেক্টে যাব, তারপরে গ্রুপ খুঁজবো, এই সেই এইখানে না যে আমি ডাইরেক্ট রাইট বাটনেই সবগুলো পেয়ে যাব। বা শর্টকাট আছে, এগুলো তো শর্টকাট দেখাবো যে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জে, জয়েন হয়ে গেল। কিন্তু আমি এইখান থেকে অপশনগুলো পড়ে দেখাচ্ছি, কারণ পরে আর মনে থাকবে না, এখনই যদি শর্টকাট এখানে, তো আমি জয়েন দিলাম। জয়েন দেওয়ার পরে এটা জয়েন হয়ে গেল। এখন আমি যদি এখান থেকে আবার ফিল কালারটা অ্যাক্টিভ করি, তখন আমার ঠিকই আছে। এখন আমার এখানে একটা নীল আউটলাইন দেখাচ্ছে, এর জন্য বুঝতে হবে যে এটা এখন ফাইলটা ওকে আছে। তারপরে আসি আমরা, তাহলে ডিরেক্ট সিলেকশন টুলে আমরা কী পাইলাম, যে একটা ফাইলের যে কোনো একটা পাথ, যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা ডিলিট করতে পারি, সিঙ্গেলভাবে ধরে ডিলিট করতে পারি, জয়েন করতে পারি, কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ করার জন্য একটা বিষয় দেখালো, আমার এই ফাইলটা রাউন্ড লাগবে, তো আমি যখন সিসি ব্যবহার করব, যে ইলাস্ট্রেটর সিসি ভার্সনের, তখন আমি এই অপশনটা এখানে পেয়ে যাব ডিরেক্টভাবে। তো আমি এখানে যখন দেখাচ্ছে, দেখেন একটা বল আসতেছে এখানে, তো বলের উপরে আমি যখন ক্লিক করতেছি, তখন দেখেন মাউসের নিচে একটা রাউন্ড একটা শেপ চলে আসে, আউটলাইন চলে আসে। তো এইটা ধরে আমি যখন টান মারার পরে আমার কী হয়েছে, ফ্রন্টের কর্নারগুলো আমার রাউন্ড হয়েছে, দেখতে একটু আকর্ষণীয় হবে। ডিজাইনগুলো আকর্ষণীয় করার সিস্টেম এটা। ডিরেক্ট সিলেকশন টুল, এগুলো ডিজাইনটা অনেকটা কাস্টমাইজ করা যায়, যে কোনো একটা ফন্ট, যে কোনো একটা শেপ, যে কোনো একটা স্টার, যে কোনো জিনিসকে আর কি, অবজেক্ট, যে কোনো অবজেক্ট এখানে তৈরি হলে সেটাকে আমি ম্যানুয়ালভাবে, একটা জিনিস ক্লিপিং মার্কস করা থাকলেও সেটা আমি ক্লিপিং মার্কস রিলেজ না করেও, ক্লিপিং মার্কস অবশ্যই এখন অনেক কঠিন হয়ে যাবে বুঝাইলে। তারপর একটা বিষয় যে এই টুলের কাজ বোঝাইতে গেলে ক্লিপিং মার্কসটাও বোঝানো লাগে হালকা। তো আমি ক্লিপিং মার্কসটা, আমি এই জিনিসটা ক্লিপিং মার্কস করবো। জিনিসটা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে এটা দেওয়ার পরে আমি ক্লিপিং মার্কস করলাম। ক্লিপিং মার্কস করার পরে আমার দেখালো, আমার এটা আমি যদি এই সিলেকশন টুল দিয়ে আমি এটা ধরতে যাই, এখানে মাউস নিয়ে গেলে আমার পুরো ফাইলটা শো করতেছে, কিন্তু এটা ধরলেই শুধু হচ্ছে সেই আমি যে রেক্ট্যাঙ্গেলটার মাপে ক্লিপিং মার্কস করছি সেটাই করবে। যখন আমার এই ফাইলটা একটু উপরে বা একটু ডাইনে বামে সরানো দরকার, তখন আমার কি দরকার, আমি ক্লিপিং মার্কসটা রিলিজ করার পরে রেক্ট্যাঙ্গেলটা কপি পেস্ট করলাম, কপি পেস্ট করে এখন দিছি। সরি, এখানে কালারটা ভিন্ন নিতে হবে, কালারটা ভিন্ন না নিলে, আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ডে যে রেক্ট্যাঙ্গেলটা নিছি এটার কালারটা আমি অ্যাশ কালারটা নিই। অ্যাশ কালার নেওয়ার পরে এখন আমি পেস্ট করি, এটা স্টক কালারটা চালু রাখবো। যেটা দিয়ে ক্লিপিং মার্কস করতে চাইবো সেটা সবসময় স্টক কালারটা চালু রেখে কাজ করবো, তাহলে অবজেক্টের ভিতরে কোনটা পড়তেছে কোনটা বাদ পড়তেছে এটা আমরা বুঝতে পারবো। তো দেওয়ার পরে আমি অল সিলেক্ট করার পরে আমি ক্লিপিং মার্কস করলাম। ক্লিপিং মার্কস করার পরে ক্লিপিং মার্কসটাও এখান থেকে আমরা অল সিলেক্ট করার পরে আমরা Ctrl+7 দিয়ে ক্লিপিং মার্কস করতে পারি, বা রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে ক্লিপিং মার্কস অপশন আছে, আগে এটা উপরে উঠাই নিই। তারপরে এইখান থেকে এই যে মেক ক্লিপিং মার্কস, রাইট বাটন ক্লিক করলে মেক ক্লিপিং মার্কস। তো এখান থেকে আমরা অবজেক্টে গেলেও কি ক্লিপিং মার্কস পাবো। অবজেক্টে না, সিলেক্ট অবজেক্ট, এই যে ক্লিপিং মার্কস সিলেকশনে যাওয়ার পরে অবজেক্ট, তারপর ক্লিপিং মার্কস, এটা অবজেক্ট ওইটা অবজেক্ট, এই হচ্ছে সমস্যা। তো আমরা এখান থেকে যাওয়ার পরে আমি ক্লিপিং মার্কস পাবো। ক্লিপিং মার্কস এই শেপটা পুরো ওঠে না, তাই অ্যাক্টিভ হয়নি। তো আমরা ক্লিপিং মার্কস করে নিলাম, যা ক্লিপিং মার্কসের অপশনে তো পরে যাব। তো ক্লিপিং মার্কস করে নেওয়ার পরে আমি যখন এইখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব, তখন আমি ব্যাকগ্রাউন্ডটা ধরে সরাইতে পারতেছি। দেখেন ক্লিপিং মার্কস যে বাউন্ডারিটুকু আছে, ব্যাকগ্রাউন্ডটা সরাই নিয়ে গেলে বাদ বাকি অংশগুলো আমার সরে যাচ্ছে, কিন্তু আমার সেইখানে ক্লিপিং মার্কস হয়ে থাকতেছে। আমি যদি এখান থেকে সিলেকশন টুলে যাই, সিলেকশন টুলে কিন্তু আমি আর সরাইলে আমার পুরো ক্লিপিং মার্কস সহ সরতেছে। তো আমি এখান থেকে যখন ডিরেক্ট সিলেকশন টুলে যাও, ডিরেক্ট সিলেকশন টুলে গেলে এই পুরোটা। তো আমি এইখানে একটা বিষয় যে ক্লিপিং মার্কসে আমি যখন ডিরেক্ট সিলেকশন টুল
করতে যে ডিরেক্ট সিলেকশন টুলে কাজ করার সময় আমার দেখা গেলো হঠাৎ করে এই অবজেক্টে পা হাত পরে আমার আর কি চলে গেছে। তো আমার দেখেন এখন ক্লিপিং মাস্টার সহ চলে আসতেছে, উঁচা হয়ে যাচ্ছে। তো আমার এই সমস্যার সম্মুখীন যেন না হয় সেই ক্ষেত্রে আমার যখন বিভিন্ন সিলেক্ট এই যে একটা আমার যে অপশনটা আমি যেই ফন্টটা আমি ক্লিপিং মাস্ক করলাম, এটা এখন ফন্ট টেনে ভেঙে নিয়ে আউটলাইন করে নিয়েছি যখন, এটা হচ্ছে এখন অবজেক্ট হয়ে গেছে। তো অবজেক্টটা যখন আমি সরাইতে গেলে দেখেন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ক্লিপিং মাস্ক রিলিজ না করে এর ভিতরে আমি সরাইতে পারতেছি। আমি ফার্স্টে এটা সিলেক্ট করে নিলাম, তারপরে আমি যদি এখান থেকে আবার সিলেকশন টুলে যাই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, তারপর সিলেকশনে যাওয়ার পরে দেখেন আমার হচ্ছে যে বাউন্ডারি বক্সটা লাগে ছোটো বড়ো করার জন্য, রিসাইজ করার জন্য, সেটা চলে আসতেছে। আমি যখন সেম রেশিওতে রিসাইজ করতে যাব তখন আমার কর্নার ধরতে হবে আর প্লাস শিফট বাটন ধরতে হবে। শিফট বাটন ধরে ছোটো বড়ো করলে আমার রেশিওতে ছোটো বড়ো হবে। আর যদি আমি রেশিও না রাখতে চাই, ডাইনাবামে ছোটো বড়ো করতে চাই, তো আমি ডাইনাবামে ছোটো বড়ো করতে পারবো। তারপরে এখান থেকে যদি আমি আবার সরাইতে যাই এখন সরবে, কারণ আমার অলরেডি ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমার সিলেক্ট করা হয়ে গেছে। তো আমি ডিরেক্ট সিলেকশন টুলে যদি আমি সিলেক্ট করতে যে আমার এই পাদে সিলেক্ট করে ফেলে ভুল করে, তো আমি টান দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তারপরে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে ফেরে যদি আমি এটা দিতে যাই তো জিনিসটা নষ্ট হয়ে যাবে। এর জন্য আমার ডিরেক্ট সিলেকশন টুল থেকে সবসময় যদি আমি যে কোনো একটা ক্লিপিং মার্কস অবজেক্ট বা যে কোনো একটা অবজেক্ট আমি ম্যানুয়ালভাবে আলাদাভাবে আমি সরাইতে যাই, সেই ক্ষেত্রে আমি যদি কাস্টমাইজ না করতে যাই তাহলে আমি সবসময়ের জন্য আমি কী ব্যবহার করব, গ্রুপ সিলেকশন টুল। এটার সুবিধা হচ্ছে এটা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট বা যে কোনো একটা পাদে ক্লিক করলে পুরো অবজেক্টের যে কম্পাউন্ড পার্ট, এই সাইটের পাতগুলো কম্পাউন্ড পাত বলে, এই কম্পাউন্ড পার্টটা ধরবে। তো কম্পাউন্ড পার্ট যখন ধরবে তখন আমার পুরো ওই অবজেক্টটা নড়াচড়া করবে। তখন আমি একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে নিয়ে গেলে অবজেক্টটা নড়াচড়া করবে, আমি যেখানে ক্লিক করে আমার অবজেক্টটা নষ্ট হবে না। এটা রাউন্ড অপশনও চলে আসতেছে না। তো আমি সবসময়ের জন্য ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করার ক্ষেত্রে আমি গ্রুপটা দিয়ে ব্যবহার করব। গ্রুপটা আমি রাইট বাটন ক্লিক করে গ্রুপটা পেয়ে যাওয়ার পরে অবজেক্টটা সিলেক্ট করবো, নড়াচড়া করবো। আমার সাইজ রিসাইজ করার জন্য যে প্রশ্ন থাকতে পারে যে গ্রুপ সিলেকশন টুল যে সিলেক্ট করলে আমার রিসাইজ করবো কীভাবে, তখন আমি আবার গ্রুপ সিলেকশন টুল দিয়ে অবজেক্টকে সিলেক্ট করার পরে আমি আবার সিলেকশন টুলে যাওয়ার পরে আমার বাউন্ডারি চলে আসবে। অনেক সময় হইতে পারে দেখা গেল আমি এই যে দেখেন এখন আমার কি আসতেছে, আমি কিন্তু সিলেকশন টুল দিয়ে এর সম্মুখীন হতে হবে। কন্ট্রোল ভি হচ্ছে শর্টকাট। তো শর্টকাট মুখস্থ হয়ে যাবে কাজ করতে করতে। এখন আপাতত টুলবার থেকে খুঁজে কাজ করাটাই বেটার। তো এখান থেকে আমি এখন আমি কাজ করতেছি কি সিলেকশন টুল, এদিকে লক্ষ্য করেন সিলেকশন টুল আছে, আমি অবজেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার বাউন্ডারি বক্স করে আমি ছোটো বড়ো করবো কীভাবে, সমস্যা কি? কন্ট্রোল ভিতেই তো আছি, তো সিলেকশন টুল দেয়া এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। এটা আমি ফার্স্টে বুঝাই দিচ্ছি সুবিধার্থে, কারণ এটা সম্মুখীন হতে হবে। ইলাস্ট্রেটর কাজ করতে গেলে এটার সমস্যার সম্মুখীন হতে হবে। এটার কাজ এটার জন্য অনেক ভালো ডিজাইন পারে, কিন্তু ফোন দিছে আমার কাছে যে এটা ভাই আমি যে রিসার্চ করবো কীভাবে, আর আসতেছে না। একটা আমার ফন্ট কই, এই যে একটা ফন্ট আছে, আমি এই ফন্টটা কীভাবে আমি ছোটো বড়ো করবো এখন বলেন? একটা ফন্ট হোক, আমার এই লাইনটা আমি ছোটো বড়ো করবো কীভাবে বলেন? ছোট বড় করে কিভাবে আপনি ধরেন টুল দিয়ে ধরতেছে তো, এটাই তো সমস্যা। এই কাজের সম্মুখীন সবাই হয়, যারা কাজ শিখতে অ্যাডভান্স লেভেলে চলে যায় তারা এই সম্মুখীন হয়, অনেকে জানে না বিষয়টা। এর জন্য আপনি চেষ্টা করেন কন্ট্রোল টি দিয়ে ধরতে গেলে, এটা হচ্ছে ফটোশপের কাজ। ফটোশপের শর্টকাট এইখানে কাজ করবে না, কন্ট্রোল টিতে এইখানে উইন্ডো মেনু থেকে শর্টকাট চলে আসবে, যেটা হচ্ছে টেক্সট কাস্টমাইজ, ছোট বড় ফন্ট চেঞ্জ, এইগুলো সুন্দর একটা অপশন। কিন্তু কোনো ক্ষেত্রে ইলাস্ট্রেটর কন্ট্রোল টি দিয়ে ধরা যায় না। এটা খুব সহজ একটা জিনিস, কিন্তু খুব
অ্যাডভান্স লেভেলের লোক এটা অনেকে জানে না, না জানতেই পারে, এই বিষয়টা জানে না অনেকে। এর জন্য অনেক ফোন আসে আমার কাছে, আমি তাদের ইয়ে করে দেয়, কাজ কাম করে সব কিছু। আপনি আনগ্রুপ করেন, ওইটা পিটান কেলান, কোনো লাভ হবে না, তো বক্স আসবেই না, কারণ একটা সমস্যা আছে এইখানে। এখন দেখেন, এটা কিন্তু আমি আপনাদের সামনে হাইড করে ফেলছি, বাউন্ডারি বক্স হাইড করা যায়, আপনাদের সামনে আমি হাইড করেছি, বুঝতে পারেননি বিষয়টা, হঠাৎ মাথা আসলো তাই এইটা দেখাই দিলাম। এটা কিন্তু দেখা যাচ্ছে যে আছে, কিন্তু এখানে গেলে শো করতেছে না, ছোটো করবো কীভাবে, বড়ো করবো কীভাবে। তো আমি এটা শর্টকাট ব্যবহার করতে পারি, বা আমি এখান থেকে ভিউতে যাবো, কোনো সিলেক্ট করা লাগবে না, এখান থেকে ভিউতে যাব, যার পরে এইখানে একটা আছে অপশন আছে, অপশনটা হচ্ছে এই যে হাইড, হাইড হচ্ছে EDGES, ইটগেস। তো এইটা ক্লিক করার পরে এখন দেখেন একটা সিলেক্ট করলে, এখন এটা তো হাইড হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে এটাও। এখন একটা বিষয়, এটাও হয়ে যায়। এখন দেখেন আমার সেই সিলেক্ট করলে যে দাগটা আসতেছিল সেটাও হাইড হয়ে গেছে, এখন যে কোনটা সিলেক্ট হয়েছে সেটাও আর নাই। তো আমি আবার ভিউ অপশনে যাবো, ভিউ অপশনে যাওয়ার পরে এই যে শো ইটগেস, এটা দেওয়ার পরে আমার এটা চলে আসবে। তো এইখান থেকে আমি শো বাউন্ডারি বক্স আছে একটা, এই যে শো বাউন্ডারি বক্স, এটা খেয়াল করেন, এটাই তো মেন, এই জায়গাটাই তো মেন। দেখেন এখন 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 কিন্তু ফাইল দেখেন, ফাইল আপনি এবার একটা সিলেক্ট করেন, এই তো সিলেকশন টুলটা দেই তো, ফাইল কিন্তু কোনোটা লক মারা নেই না। এবার দেখেন এইখানে হচ্ছে একটা আছে যা, এই যে নিচের আন্ডারলাইনটা আছে, যে কোনো একটা যে আউটলাইনটা শো করতেছে এইটা হাইড করা যায়, ইটগেস বলে আউটলাইনটা। তো এইটার আমি এই ভিউ মেনুতে সব পাবো, আমার শর্টকাটও আছে। তো শর্টকাট হচ্ছে আমার কন্ট্রোল এইসে আমার এই যে আউটলাইনটা চলে আসবে, এখন দেখেন আউটলাইন চলে এসেছে, আর কন্ট্রোল শিফট বিতে আমার বাউন্ডারি বক্স শো হচ্ছে। আমি এইখান থেকে যাওয়ার পরে আমি এইখান থেকে হাইড ইটগেস পাবো, আবার এখান থেকে এই যে হাইড বাউন্ডিং বক্স আর কি, বাউন্ডিং বক্স, এটা যখন আমি হাইড করে দেবো এটা আর শো করবে না, কোনোটা আমি সিলেক্ট করতে পারবো। অবশ্যই সিলেক্ট হচ্ছে, কন্ট্রোল বি দিলেন, বি যখন দিলেন তখন এটা বাউন্ডারি বক্স লক হয়ে গেল। অবশ্যই সিলেক্ট হচ্ছে কিন্তু শো করতেছে না, বাউন্ডারি বক্স হাইড হয়ে আছে। এটা শর্টকাট হচ্ছে, বাউন্ডারি বক্সটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট বি। এটা কাজ করার সময় অনেকে আছে যে আমার হচ্ছে কিবোর্ডে যে কন্ট্রোল অল্ট্রা বি দিয়ে আমার বাংলা আনতে হয়, এটা কন্ট্রোল শিফট বি চাপ করে এটা হাইড হয়ে যায়, এর জন্য অনেকের সমস্যা হয়ে যায়। তারপরে আমি কন্ট্রোল এইচ দিয়ে আমি ওইটাও অন করে নেব, ইটগেস এটা অন করে নেওয়ার পরে এই শুরু হয়ে গেল। তো এখান থেকে আমার হয়ে গেল কোনটা আজকের বিষয় ছিল কোনটা ডেস্কটপে যাই, ডেস্কটপে একবারে কাজের সময় ডেস্কটপে যাওয়ার জন্য আমি কিবোর্ডের উইন্ডো প্লাস ডি প্রেস করলে আমি একবারে ডেস্কটপে, যে কয়টা আমার হচ্ছে ফাইল ওপেন থাকবে আমি কিবোর্ড থেকে উইন্ডো ডি ক্লিক করলে একবারে ডেস্কটপ, উইন্ডো বাটন প্লাস এ দেখেন আমি ফার্স্টে কি ওপেন করতেছি, একটা নোটপ্যাড ওপেন করলাম, আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম, আমি ফটোশপ ওপেন করলাম, ইলাস্ট্রেটর ওপেন করলাম, আমি ক্যালকুলেটর ওপেন করলাম, আমার রেকর্ডারটা এখন ওপেন করতেছি না, যাই হোক এতগুলো আমার আমি যদি একটা করে যাই, একটা মিনিমাইজ কারণ ফাইলগুলো আমার লাগবে, আমার ক্রস করা যাবে। তো আমি এখান থেকে কাজ করতে করতে হঠাৎ আমার ডেস্কটপে যাওয়া লাগবে, ডেস্কটপে যে দিস পিসি থেকে আমি নতুন একটা ফাইল ওপেন করবো, আমি একবারে ওই উইন্ডোজ ডি আরও একটা অপশন আছে, আবার উইন্ডোজ ডি ছিলে আমার সেম উইন্ডোটা ওপেন হয়ে যাবে। আর একটা অপশন আছে উইন্ডো ট্যাব, কিবোর্ডের ট্যাব, উইন্ডো প্লাস ট্যাব বাটন প্রেস করলে এখানে দেখেন যে কয়টা ট্যাব ওপেন করা ছিল আমার সব কয়টা আছে। তো আমি এইখান থেকে আমি এই যে আমার 4 অ্যারো আছে, উপর নিচে ডাইনে বামে সবগুলো আছে, আমি এখান থেকে যেটা আমার পছন্দ আমি একবারে ওপেন করতে পারবো সেটাই। আর একটা অপশন আছে এখানে
অল্টো ট্যাপ করলে আমার অ্যারো লাগবে না, এখান থেকে অল্টো চেপে ধরে ট্যাপ প্রেস করলে আমি যেটা যাবো সেটাই যে সিলেক্ট দিতে সেই ট্যাপটা আমার ওখানে আসতেছে। তো এই কিবোর্ডের শর্টকাটগুলো স্বাভাবিক কম্পিউটার বেসিক ট্রেনিং যখন হবে তখন শেখানো উচিত। তারপরে আমি এটার ভিতরে দেখা দিচ্ছি কাজের সুবিধার্থে। তো আমি গেলাম, যাওয়ার পরে আমার যে নোটপ্যাডটা ওপেন ছিল নোটপ্যাডটা ওপেন করলাম। নোটপ্যাডে আমার এখন বোঝানো হয়ে গেছে সিলেকশন টুল কমপ্লিট। আর কোনো মনে প্রশ্ন থাকলে করতে পারেন সিলেকশন টুল নিয়ে কনফিউজড। আর কাজের ক্ষেত্রে তো ওটাই প্রশ্ন ছিল, যেহেতু আমি অনেক সময় কাজ করতে কাজ ওটা করতে হয় না। করতে গিয়ে ওটা ওটা হয় না তো, অনেক সময় আমি কাটমার ডাউনলোড কত কথা লক মারা থাকবে, ওটা হয় না, আনলক করে নেবেন। ওটা কাজ করতে তারপর আমার কি ম্যাজিক টুল, ম্যাজিক টুলের কাজ কি? ম্যাজিক টুল, ম্যাজিক বলতে কি? ম্যাজিক বলতে আমরা কি বুঝি? ম্যাজিক মানে দ্রুত ম্যাজিক বলতে যে কোনো একটা জিনিস, বিস্ময়কর। ম্যাজিক বলতে একটা যে কোনো একটা জিনিস মানে তাড়াতাড়ি করে ফেলা চোখের সামনে হঠাৎ করে এরকম স্বাভাবিক বিষয় সহজে। তো আমি এখান থেকে একটা ব্ল্যাক কালার আছে, একটা ব্ল্যাক কালার আছে, এটা ব্ল্যাক কালার, এটা আউটলাইন করে নিলাম। আউটলাইন করার পরে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে কন্ট্রোল দিয়ে দাও তুমি। হুম কন্ট্রোল দিয়ে দাও। না 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 কন্ট্রোল জি, কন্ট্রোল জি জি জি, গুড গুড, কন্ট্রোল শিফট দিতে আনগ্রুপ। জি ফর গুড, গুডের জি। তো কন্ট্রোল শিফট জিতে আনগ্রুপ হয়ে গেল। এখন আমার একটা ফাইল আছে বিভিন্ন জায়গায়। আচ্ছা এখান থেকে এই পাশটা আমি কি করব, এখান থেকে এই পাশটা হচ্ছে কালার লাল করে দিলাম। কালার কোডটা আস্তে আস্তে শিখাই দেবো, সমস্যা নেই। তো আমি এই কয়টা লাল করে নিলাম, এই কয়টা আমি কি করব ইয়েলো করে নিব, ইয়েলো। আরে এই কয়টা ব্ল্যাক থাক, আমি এটা মুছে দিই আর কি। এই তো আর্টবোর্ড আমি এখন একটা আর্টবোর্ডের উপর কাজ করব। আমি আর্টবোর্ড অপশন সিলেক্ট করলাম, একটা আর্টবোর্ড যা হোক এটা কোনো ব্যাপার না, আর্টবোর্ড 2টা থাক 4টা থাক, আমি এমনি মুছে দিলাম আর কি, ইজি দেখা যায় এর জন্য। তো আমি এখন কি আসবো আমার ম্যাজিক টুলে খুব একটা কাজ না বলতে অনেক সময় অনেক হেল্প করে আমাদের। আর ওইটার বোঝানোর মতো বেশি কিছু নেই। ম্যাজিক টুলটা হচ্ছে জাস্ট ম্যাজিক টুল হচ্ছে সেম জিনিসটা সিলেক্ট হয়ে যায়। ম্যাজিক টুলটাও সিলেকশন টুলের ক্যাটাগরিতে পারে। এইখানে যে দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা, আজকে যে 4টা টুলের বিষয় আমি ধরছি, এই 4টা টুলই সিলেক্ট করার জন্য। একটা সিলেকশনের ব্যাপারটা হচ্ছে একটা পানি খাওয়া লাগবে যে। তো যাই হোক এখান থেকে এই যে 4টা টুল হচ্ছে 4টা টুলই আমার সিলেকশন টুল। ম্যাজিক টুলটা হচ্ছে কি যে একটা অবজেক্ট না, এটা একটা সেম জিনিসকে সিলেক্ট করবে। সেম জিনিস বলতে সেম কালারকে আর কি, সেম কালারকে এখান থেকে সিলেক্ট করবে। আমার এলোমেলো আছে, আমি এখান থেকে এইভাবে টান দিয়ে না ধরে আমি ম্যাজিক টুলে ক্লিক করবো। ম্যাজিক টুলে ক্লিক করার পরে আমি কি কালার, এখন ইয়েলো কালারে কতদিন দেখতেছেন তো, শুনলে হয়ে যাবে। ম্যাজিক টুলে সিলেক্ট করার পরে আমি পানি কিনে ম্যাজিক টুলটা সিলেক্ট করলাম। টুলবার থেকে ম্যাজিক টুল সিলেক্ট করার পরে আমি ইয়েলোতে ক্লিক করলাম। দেখেন একটা বিষয়, আমার পুরো আর্টবোর্ডের ভিতরে, পুরো আর্টওয়ার্কের ভিতরে যতগুলো ইয়েলো কালার থাকবে, ইয়েলো কালার বলে কথা না, সেম কালার পার্সেন্টেজ যতগুলো থাকবে ম্যাজিক টুল দিয়ে যে কোনো একটা অবজেক্টের উপরে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। ম্যাজিক টুল আবার একটা কাজ করতেছে কি, এখানে আমার ডিরেক্ট সিলেকশন টুলের মতো। বিকজ আমার এখানে একটা বিষয় দেখেন, আমার কিন্তু এই ব্ল্যাক কালারটা আর ইয়েলো কালারটা গ্রুপ আছে, একটা সিলেক্ট করলে 2টা গ্রুপ হয়ে যাচ্ছে। তো ম্যাজিক টুলে যখন ক্লিক করতেছে আমার ইয়েলো কালার যেটা সেইটা সিলেক্ট করতেছে, যেই গ্রুপের ভিতর থাক গ্রুপ কাজ হবে না, এটা ডিরেক্ট সিলেকশন টুলের কাজ করতেছে ম্যাজিক টুলটা, কিন্তু সেম কালার। তো আমি এইটা দেওয়ার পরে দেখলো আমার পুরো ইয়েলো কালারটা আমার কি করতে হবে, সবুজ করা লাগবে বা গ্রিন করা লাগবে, একটা কালার। তো আমি এটা বিভিন্ন অপশন আছে, ম্যাজিক টুল হচ্ছে সহজ অপশন। তো আমি অবশ্য কাজের ক্ষেত্রে যখন অ্যাডভান্স লেভেলে কাজ শিখে যাবেন তখন আর ম্যাজিক টুল লাগবে না, তখন শর্টকাট আছে, বিভিন্ন শর্টকাট 2-3 রকমের শর্টকাট আছে, অপশন আছে, সেই অপশনগুলো সিলেক্ট করে কাজ করবেন। তো এখানে আমি যদি একটা সিলেক্ট করতে যাই, আমি এই ইয়েলো কালারগুলো আমি করবো। তো আমি একটা শিফট ধরে একটা সিলেক্ট করা সম্ভব, কতক্ষণ লাগতেছে সিলেক্ট করতে,
তো আমি ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করার পরে আমি এখান থেকে ম্যাজিক টুলে গেলাম, ম্যাজিক টুলে যাওয়ার পরে ইউরোতে ক্লিক করলাম, পুরো ইয়েলো কালার আমার সিলেক্ট হয়ে গেল। এখন আমি কালারে যাব, কালারে যাওয়ার পরে এখানে আমি সবুজ দিলাম, সবুজ দিলাম, সবুজ হয়ে গেল। গ্রুপ কিন্তু আমার আই ও গ্রুপ আছে, ব্ল্যাক কালার আর ইয়েলো কালার গ্রুপ ছিল, এখন সবুজ হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আরেকটা অপশন আছে সিলেকশন অপশন, যেটা হচ্ছে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বা গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমি এটা সিলেক্ট করতে পারি। এটা সিলেক্ট করার পরে আমি রাইট বাটন ক্লিক করতে পারি। রাইট বাটন ক্লিক করে এই যে সিলেক্ট, না রাইট বাটন না সরি, এই এটা ক্লিক করার পরে আর কি কন্ট্রোল সি দিয়ে আমি সিলেক্ট করতে পারি। অনেক সময় কন্ট্রোল 6-তে কাজ করবে না, কন্ট্রোল 6-এ সেম কালার ধরবে না, না ধরার পরে আমি ডিরেক্ট সিলেকশন টুল বা গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করার পরে আমি মেনু বার থেকে সিলেকশনে যাব, সিলেকশনে যাওয়ার পরে সিলেক্ট অপশনে যাওয়ার পরে সেমে যাওয়ার পরে পাশে যে অ্যারোটা আছে অ্যারোতে ক্লিক করার পরে ফিল কালার, আমার এখানে অবজেক্টগুলোতে ফিল কালার অ্যাক্টিভ করা আছে। তো আমি স্টকার ফিল না দিয়ে আমি শুধু ফিল দেবো, শুধু স্টকার দিব না, শুধু ফিল দেবো। দেওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, এই যে অ্যাভারেন্স অ্যাটিটিউড বা ব্র্যান্ডিং মোড, ফিল অ্যান্ড স্টক, বা অনেক সময় আমার অবজেক্টে স্টক ফিল দুটো অ্যাক্টিভ থাকতে পারে, তখন আমার ফিল অ্যান্ড স্টক দেওয়া লাগবে। এখন শুধু ফিল কালার, তো ফিল কালার যদি আমার মানে কিছু কিছু অবজেক্টে আমার অপাসিটি কমানো থাকে, যে এটা 20% অপাসিটি কমানো, ওটা 30%, তো আমার খুঁজে বের করার জন্য যে 20% কোন অবজেক্টগুলোতে অপাসিটি কমানো আছে, অপাসিটি হচ্ছে দেখা ভারসমান করা, তো সেম অপাসিটি খোঁজার জন্য আমার এই যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করার পরে অপাসিটিতে সেম কালারে যাওয়ার পরে অপাসিটিতে গেলে আমার সেম অপাসিটি হয়ে যাবে। তখন আমি যে আমার 20% আছে, এই 20% যে অপাসিটি আছে সেইগুলো কি আমার 25% করা লাগবে, কারণ আমার কাজের ক্ষেত্রে বা দেখার ক্ষেত্রে বা প্রিন্টের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে গেলে আমার এটা শো করতেছে না, আমার 5% বাড়ানো লাগবে, সেক্ষেত্রে আমার অপাসিটি কাজে লাগবে। তো অপাসিটি আছে, তারপর আমার স্টক কালার, শুধুমাত্র স্টক কালারগুলো আমি ধরবো, তো স্টক কালারে গেলে স্টক কালার ধরবে। তারপরে স্টক হোয়াইট বলতে যে চড়া আর কি থাকে, তো স্টক হোয়াইট দেখা গেল আমার আছে 20 পিটি দেওয়া, 20 পিটি দেওয়া, আমার 5টা অবজেক্টে 20 পিটি দেওয়া ওই স্টক আছে, তো এই 5 পিটি জায়গায় আমার দেওয়া লাগবে 20 পিটি দেওয়া আছে, এই 20 পিটি জায়গায় 25 পিটি লাগবে। তো আমি সেখান থেকে সেই অবজেক্টটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে সেম যাব, সিলেকশন অপশন থেকে সিলেকশন অপশন থেকে সেম যাব, সেমে যাওয়ার পরে স্টক হোয়াইট, তারপরে যে গ্রাফিক্স স্টাইল, শেপ, এগুলো আর কি বিভিন্ন অপশন আছে, এগুলো আস্তে আস্তে রিসার্চ করতে হবে নিজে থেকে। আমি অপশনগুলো শুধু দেখা দিচ্ছি, সামনে ধরা দিচ্ছি, এগুলো প্র্যাকটিসের সময় নিজে নিজে করতে হবে, বের করে নিলে সেটা হচ্ছে সবথেকে সুবিধা। তো আমি এইখান থেকে যাওয়ার পরে একবার টেস্ট করে দেখি যে সেমে যাওয়ার পরে ফিল কালার ধরছে, তাহলে আমি সেম কালার ধরার জন্য বা সিলেকশন করার জন্য আমি এখানে টুলও পেলাম, আমি মেনু বার থেকে অপশনও পেলাম। তো আমি ম্যাজিক টুল দিয়ে ধরলাম, সহজে ম্যাজিক টুল দিয়ে একবারে হয়ে গেল। এই যে ব্ল্যাক ধরলাম, ব্ল্যাকগুলোকে আমি কি করব, ব্ল্যাকগুলোকে ব্লু করলাম, আমি রেডগুলোকে ম্যাজেন্ডা করলাম। এই যে খুব সহজে আমি সিলেকশন টুল পেয়ে যাচ্ছি। তারপরে এখন কি অপশন আছে, আমার নোটপ্যাড ওপেন করে নোটপ্যাডে আমার কি অপশন আছে এখন, ল্যাসো টুল, এটাও একটা সিলেকশন টুলের ভিতরে পড়ে। আজকে 4টা টুল সবগুলো সিলেকশন টুল। ল্যাসো টুল হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল যে কাজ করে, ল্যাসো টুলটা সেম কাজ করে। ডিরেক্ট সিলেকশন টুল আমার একটা পাথ, অ্যাঙ্কর পয়েন্ট ধরা যায়, পাথ ধরা যায়, অ্যাঙ্কর পয়েন্ট ধরা যায়। ল্যাসো টুলের কাজ কি, ল্যাসো টুলের কোনো সাব টুল নেই। ল্যাসো টুলে যাওয়ার পরে দেখেন কাজ করতেছে, আমি ফিল কালারের উপরে ক্লিক করতেছি, কাজ করতেছে না। আমি একটা কিসের উপরে, পাদের উপরে ক্লিক করলাম, পাদের উপরে ক্লিক করতেছি কিন্তু কাজ করতেছে না। যখন আমি একটা কর্নারে যে এভাবে রাউন্ড করব, তখন আবার দেখেন এটা শো করছে। শো করার পরে এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট হয়েছে। যেটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা শিফট চেপে সিলেক্ট করতাম, সেটা আমার লেসো টুল থেকে ফার্স্টে আমার সিলেকশন টুল থেকে যে অবজেক্টটা লেসো টুল দিয়ে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরতে যাবো, সেটা ফার্স্টে ডিরেক্ট সিলেকশন টুল থেকে অ্যাক্টিভ করে নিতে হবে আর কি, সিলেক্ট। তারপর আমি লেসো টুলে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার বাউন্ডারি বক্স হাইড হয়ে গেছে। তো আমি এখান থেকে শিফট দিলে দেখেন প্লাস চিহ্ন আসতেছে,
অল্ট দিলে কি আসছে মাইনাস চিহ্ন। তাহলে কি বুঝতেছি আমরা এখানে অল সবগুলো সিলেক্ট আছে, এবার ওর থেকে যেটা মাইনাস করতে যেটা মাইনাস করবো তো আমি অল্ট দিয়ে এটা গোল করে ছেড়ে দেবো। এটা যাচ্ছে তো এই যে এই কর্নারে আমি এইখানে হয়ে গেছে যে আমি যখন আমি মাউসটা আমি এখান থেকে স্ক্রল করলাম, যখন আমি স্ক্রল করলাম করার পরে পাদও ধরে গেছে। এই লেসার টুলের আর একটা মানে মেন যে কাজের জন্য আছে এই টুল ফটোশপের টুল এই টুল একই কাজ করে না? না না না, সব আলাদা আলাদা। তো লেসার টুলে আমি একটা সুন্দর একটা কাজ দেখা আর কি, সেই টুলে যাওয়ার আগে আমি একটা কাজ দেখা যে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। শুনবে এদিকে খেয়াল করেন, রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পরে দেখেন এটা ফার্স্টে সিলেক্ট করলাম, করার পরে এখানে একটা মেশ টুল আছে। মেন লেসো টুলটা কাজ করে কিসের উপরে? মেশ টুল দিয়ে আমি যখন কাজ করব, আমার লেসো টুল ছাড়া আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি একটা অবজেক্ট তৈরি করতে যাই তো আমার সেইখানে সময় লেগে যাবে আধা ঘন্টা। লেসো টুল দিয়ে আমি 1 মিনিটে কাজটা শেষ করতে পারবো। এটার কারণ আমি দেখা দিচ্ছি। ফার্স্টে আমি লেসো টুল দিয়ে আমি এই অপশনগুলো তৈরি করলাম, সুন্দর সুন্দর করে আমি অপশনগুলো নিয়ে নিলাম। এখন একটা বিষয় দেখেন, যদি আমি অ্যাঙ্কর পয়েন্ট দিই, এটার একটা অপশন কি আমি হচ্ছে এই কাস্টমাইজ করতে পারবো। এই যে আমি শেপটা তৈরি করলাম, এটা কাস্টমাইজ করতে পারবো। দেখেন এটা আমি সরাইতে পারতেছি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এটা সরাইতে পারতেছি, এটা সরাইতে পারতেছি, এটা সরাইতে পারছি। এখন আমার দরকার যে এইটা এটা 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 এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টগুলো এক একটা কালার দেওয়া যায় আর কি। গ্রেডিয়েন্ট টুল যেটা, গ্রেডিয়েন্ট না ব্যবহার করে আমি এইভাবে মেসো টুল দিয়ে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। গুগলে বহুত ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় যেটা মেশ টুল দিয়ে তৈরি করা। দেখেন আমি ক্রোম ব্রাউজারে যাই, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে দেখেন এখানে আসতেছে এই যে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি দেখা যাচ্ছে, এটা আমি এখন তৈরি করব। একদম রিয়েল লাইফের কাজ বোঝাই দিচ্ছে এটা। আমি কিন্তু এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখন তৈরি করব। তো আমি এখান থেকে নতুন একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই, নতুন একটা আমি সেম তৈরি করব না, আমি আর কি ওই রকমই তৈরি করব আর কি। ওই সেম করতে গেলে তো আবার আমার খুঁটিনাটিভাবে কালারগুলো সব দেখা লাগবে। তো আমি এই কর্নারের আছে, তো আমার এই কর্নারে অ্যাঙ্কর পয়েন্ট লাগবে। তো এইখান থেকে এই পর্যন্ত কালার আমার এই দেখেন ইডিজি শো করতেছে এখন। ওই যে ইডিজি হাইড করলে এই দাগটা হাইড হয়ে যায়। তো আমি এইখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এখান থেকে আমি তিনটা কালার এখানে একটা নিলাম। আচ্ছা যাই হোক, তো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করতে দেখেন এই কর্নারে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পরে আমি কালারে গেলাম, ওইখানে আমার কী কালার আছে? রেড কালার দিলাম। দেখেন কর্নারটা রেড কালার হয়েছে, আমি কিন্তু শেপে কাজ করতেছি, গ্রেডিয়েন্ট দেইনি, এই কর্নারটা রেড কালার হয়েছে। এখন একটা বিষয় দেখেন এখানে, হ্যাঁ ডিরেক্ট সিলেকশন টুল বা এই দেখেন মেশ ওই যে লেসো টুলের কাজ। এই মেশ টুল যখন অ্যাক্টিভ করবো আমি একটা রেক্ট্যাঙ্গেলে, তখন আমার মেন কাজের আসবে মেশ টুল সিলেক্ট করার জন্য। আমার যখন এইটা সিলেক্ট করা লাগবে, এইটা সিলেক্ট করা লাগবে, তখন কি আমি এইভাবে একটা যখন আমি একটা সুন্দর একটা অ্যাডভান্স লেভেলের কোনো একটা বড় একটা কোম্পানির গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে যাব, তখন আমার মেশ টুলের এখানে বহুত এমন হাজার এমন থাকবে। তখন কি প্রতিটা অ্যাঙ্কর কি আমার আর একটা ডিরেক্ট সিলেকশন টুলে সম্ভব হবে? তখন আমার কি লাগবে যে এই কর্নার থেকে এইভাবে একটা ঢেউটায় আর কি আমার কি কালার হবে। তো আমি এখন লেসো টুল ক্লিক করলাম, আগে আমি ফাইলটা অ্যাক্টিভ করে নিই আর কি। সব রেক্ট্যাঙ্গেলগুলো ক্লিক করা হয়ে গেল। তো এইখান থেকে আমি এই এটা শিফট বাটন ক্লিক করে দেখেন এইখান থেকে আমি এইভাবে গেলাম আর কি। আমি দেখেন আমি গোলটা দিচ্ছি কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট যেখানে গোল দেবে সেই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমার মার্ক হবে। ওই যে কালারটা শেষ ওই কালারটা হবে তো। আগে আমি দেখাই, দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করলাম, ও এটা তো ফুল সিলেক্ট হয়ে গেছে। দেখেন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বোঝাই। এখন কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট নেই আমার। একটা অ্যাঙ্কর পয়েন্ট রিসিভ করলাম, সিলেক্ট করলাম, তারপর আমি কি টুল লেসো টুলে যাওয়ার পরে আমি এই যে
শিফট চাপলাম, শিফট চাপার পরে এইভাবে আমি সিলেক্ট করতেছি, এগুলো সিলেক্ট করলাম, করার পরে এই যে এইখানে এইখানে এটা সিলেক্ট হয়েছে, এখানে আমি শিফট চাপার পরে এটা সিলেক্ট করলাম, শিফট চেপে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সাদা সাদা দাগ আস্তে আস্তে মুছে যাচ্ছে। ওই যে সিলেক্ট হলে যে ব্লু হয়ে যায় বাউন্ডারি বাসটা, আমি এটা সিলেক্ট করলাম, করার পরে আমি আর কোনো সিলেকশন টুলে যাবো না, কিন্তু সিলেক্ট করার সাথে সাথে আমি কালারে ক্লিক করবো, ডাবল ক্লিক করার পরে এখানে কি কালার দেবো, এখানে আমার ম্যাজেন্ডা দেবো, না ম্যাজেন্ডা। দেখেন আপাতত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, কিন্তু গ্রেডিয়েন্ট দেয়নি, কিন্তু এটা কিন্তু গ্রেডিয়েন্ট দিয়ে কখনো সম্ভব না, আমি কিন্তু গ্রেডিয়েন্ট দিইনি, আমার সবুজের ভিতরে সুন্দর একটা ম্যাজেন্ডা কালার বিভিন্ন জায়গায় ফুটে ফুটে উঠতেছে। এইভাবে এইভাবে আপেল তৈরি করা যায়, ডিম তৈরি করে হুবাও একটা ডিম তৈরি করে, হুবাও একটা ডিমও আমি বানাই দেখাবো, যখন আর কি সব টুলের কাজটা হয়ে যাবে তখন আমি ডিম আপেল সবগুলো বানায় দেখাতে পারবো, সমস্যা নেই কোনো। তো আমি উপরে আর কি সিম্পলি আর কি নর্মাল বিষয়, আমি যেটা নর্মাল বিষয় বলতে যে ওইটু বিশ্বাসযোগ্যর জন্য আর কি ভালো লাগার জন্য এই পিকচারটা আমি তৈরি করে দেখাই। পিকচারটার জন্য আমি মেশ টুলটা সিলেক্ট করব, মেশ টুলটা সিলেক্ট করার পরে এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, নেওয়ার পরে আমি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পরে তুমি যে কটা ক্লিক করছো এই কটা দাগ আছে, হ্যাঁ সেই কটা আর কি ক্রস হয়ে যাবে। এটা তো সোজা, এটা তো বেঁকা হবে না তো মিষ্টি? হ্যাঁ দেখা হবে, দেখা হবে অবশ্যই দেখা হবে। দেখেন যখন আমি এখান থেকে ইলিশ টুল নিব না, ইলিশ টুল নিয়ে এটা একটা ডিম মতো না, হ্যাঁ তো ডিম দেখেন ডিম বানানোর সময় মেশ টুলে ক্লিক করার পর দেখেন ফার্স্টে এখানে একটা ক্লিক করলাম না, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ডিম তরমুজ যা বানাইতে চাবো তাই। এই দেখেন এখন আমি সিম্পল, আমি যদি এখান থেকে লেজার টুল দিয়ে আমি এইভাবে এই ফাইলগুলো এই সাইডেরগুলো সিলেক্ট করলাম শুধু, বুঝছেন? সাইডেরগুলো এতে সিলেক্ট হচ্ছে না, আমি আর কি যাই করে দেখাচ্ছি। সাইডেরগুলো সিলেক্ট করে আমার ডিমের সাইডে থাকবে অফ হোয়াইট আর কি, এটা চোখের ক্ষেত্রে। আচ্ছা এখান থেকে এখন আমার তারপরে এইখানে অনেকগুলো নেওয়া লাগে, এই যে দাগগুলো এইগুলো অনেক নেওয়া লাগে আর কি মেশ টুল দিয়ে, এখানে এটা অনেক সময় লাগবে আর কি। দেখেন না অত দেবে না, অলরেডি এই বহুত সময় শেষ। এইভাবে এতগুলো নেওয়া লাগবে একটা ডিম তৈরি করতে। যাক আমি ওই পিকচারটা তৈরি করার জন্য আমি 4টা নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে লেসো টুল দিয়ে এখান থেকে এটা ধরলাম, ধরার পরে এখান থেকে কালারে যাওয়ার পরে আমি রেড দিব, রেড দেওয়ার পরে এইটা কার্যকারিতা কাস্টমাইজ করার জন্য এখন আমার ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়া লাগবে। দেখেন এখানে একটা হ্যান্ডেলটা ক্লিক করলে দেখেন কাস্টমাইজ হচ্ছে না, তো হ্যান্ডেলটা ক্লিক করার পরে এখানে আমি এটা দেখেন এটা আমি সোজা টেনে নিয়ে যাবো, শেপ ধরে সোজা টেনে নিয়ে যাবো আর কি। এই যে গ্রেডিয়েন্টটা, এই গ্রেডিয়েন্টটার ভাব কার্যকারিত করার জন্য হ্যান্ডটা আমি বেশি দূরে নিয়ে যাব, হ্যান্ডেলটা অনেক দূরে। তো আমি এটা রেড দিয়ে দেবো, এইটা লেসো টুলটা করে আগে ধরে নিতে হবে, লেসো টুল দিয়ে আমার এটাও রেড দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এটা রেড দিয়ে দেবো। তারপরে এই সাইডেরগুলো আমার কি আছে, সিঙ্গেল সাইড এখানে হচ্ছে ব্লু কালার আছে, ব্লু কালার এটা ধরেনি, এর জন্য এই সমস্যা হয়ে গেল। তারপরে আমার নিচে আছে অফ হোয়াইট, তো আমি এখন সিলেক্ট করার পরে লেসো টুল নিয়ে আসবো, লেসো টুল নিয়ে আসার পরে এইটা অফ হোয়াইট দিব, অফ হোয়াইট। তারপরে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পরে এই হ্যান্ডেলগুলো আর কি কাস্টমাইজ করবো। অফ হোয়াইট আছে, মাঝখানেরটা অফ হোয়াইট হবে, এই সাইডে এই দুইটা অরেঞ্জ হবে। যখন আমার ওয়ান এক হয়ে যাবে অরেঞ্জ হয়ে যাবে, আর এই সাইডের গুলো হালকা গ্রিন মতো ভাব থাকবে আর দেখেন
এখন মোটামুটি পিকচারটার আশেপাশে চলে আসছে। হুম। এই জায়গাটা সিলেক্ট করেন, এই জায়গাটা এটা সিলেক্ট করে হুম। এই জায়গাটা গাঢ় লাল না, হুম। এটা আমরা নিয়ে আসবেন, তাহলে ওই জায়গাটা হালকা হয়ে যাবে না? না হবে না? না ভালো ছিল। ওই প্রথমে লালের পার্সেন্টেজ বেশি এই গিয়েছে। এখন ঠিক আছে। ওই যে পাশাপাশি এটা তো সাপ অনেকটাই পাশাপাশি। এখন যাক, দেখা গেল আমার এই এই পিকচারটা জুম করলে এটা ফাটার একটা ইয়ে ছিল বা এরকম কিছু একটা বা পিকচার, আমি যদি এই পিকচারটা এখানে দিতে যাই তো আমার ফাইলটা ভারী হবে, কিন্তু আমি এইটা দিলে এখন রিল্যাক্সে ফাইলটা হালকা হয়ে যাবে। ওইটা দিলে হয়তো ফাইলটা 5 MB, এইটা দিলে হবে 500 KB, কারণ এটা পিকচার না, আমার একটা শেপ। এই হচ্ছে বিষয়। তো আমাদের আজকে যে বিষয়টা ছিল 4টা সিলেকশন টুল, 4টা সিলেকশন টুলের আর কি টোটাল বোঝানো হয়ে গেছে। আর কাজের ক্ষেত্রে ইয়ে হইলে সেটা তো আছেই, তখন আস্তে আস্তে অ্যাডভান্স বোঝা যাবে। তো এখন রেকর্ডটা অফ করি, পুরো 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা না বেশি দিতে পারবে তো, 1 ঘন্টার বেশি। এই যেমন